নানাবাড়ি যাওয়ার জন্য রেল স্টেশনে গেলাম। টিকিট কাউন্টারে লাইন দিলাম। ছেলে বলল সে টিকিট কিনবে। কাউন্টারে গিয়ে সে বলল 2টো টিকিট লাগবে কক্সবাজারের। মইও অবাক হলাম। আমরা তো সিলেট যাচ্ছিলাম। টিকিটবাবু জিজ্ঞেস করলেন কি উপলক্ষে যাচ্ছেন। ছেলে হেসে বলল হানিমুন। মইও অবাক হলাম। টিকিটবাবু বললেন কংগ্রাচুলেশনস, নতুন বিয়ে। ছেলে আমার দিকে তাকিয়ে বলল জি হ্যাঁ, উনি আমার ওয়াইফ। মই কিছু বলার আগেই টিকিটের বাবু বললেন ভালো জোড়া লাগছে। কি? টিকিট নিয়ে আমরা বেরিয়ে এলাম। আমি রেগে জিজ্ঞেস করলাম কক্সবাজার কেন? সে হাসতে হাসতে বলল মা, নানাবাড়ি গিয়ে কি করব, চলো সমুদ্র দেখি। আমি বললাম হানিমুন বললি কেন? সে আমার হাত ধরে বলল কারণ আমি চাই এটা সত্যি হোক। প্ল্যাটফর্মে ট্রেনের হুইসেল বাজছিল। মা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার স্ত্রী হয়ে সমুদ্রের পাড়ে আমার সাথে নতুন জীবন শুরু করো। টিকিটের কাগজ আমার হাতে কাঁপছিল। কেউ আমাদের চেনে না সেখানে। আমরা স্বামী স্ত্রী সেজে থাকতে পারি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মৌসুমী খান। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রাজীব খান, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাফি আর তন্নি। রাফি 18 বছর বয়সী কলেজে পড়ে। তন্নি 10 বছর বয়সী স্কুলে যায়। সেই দিনটা ছিল রোববার। স্বামী রাজীব অফিসের জরুরি কাজে ঢাকা গেছেন 3 দিনের জন্য। ছোট মেয়ে তন্নি তার দাদির বাড়ি গেছে বেড়াতে। ঘরে শুধু আমি আর রাফি দুজনে। সকালবেলা চা বানিয়ে রাফিকে ডাকতে তার ঘরে গেলাম। দেখি সে এখনও ঘুমিয়ে আছে। হালকা নাড়া দিয়ে বললাম রাফি, উঠো, চা তৈরি। সে চোখ মেলে তাকিয়ে বলল মা, আজ রোববার, আর একটু ঘুমাই। মুই বললাম ঠিক আছে, চা রেখে দিচ্ছি। দুপুরের দিকে রাফি উঠল। আমি খাবার তৈরি করছিলাম রান্নাঘরে। সে এসে আমার কাঁধে হাত রেখে বলল মা, কি রান্না করছো? আমি বললাম তোর প্রিয় চিকেন কারি। চোখে অদ্ভুত একটা ভাব দেখলাম। সে আমার গালে হালকা চুমু দিয়ে বলল তুমি খুব ভালো মা গো। খাওয়ার সময় রাফি বলল মা, আমি কি তোমার সাথে কথা বলতে পারি? আমি বললাম অবশ্যই। সে একটু দ্বিধা করে বলল মা, আমার একটা গার্লফ্রেন্ড আছে। আমি হেসে বললাম ও, নাম কি তার? রাফি বলল সীমা, কলেজে পড়ে, খুব সুন্দর। আমি বললাম একদিন বাড়িতে নিয়ে এসো, আলাপ করব। বিকেলের দিকে আমি ব্যালকনিতে বসে বই পড়ছিলাম। রাফি এসে আমার পাশে বসল। বলল মা, তুমি কি কখনো অন্য কারো প্রেমে পড়েছ? আমি অবাক হয়ে তাকিয়ে বললাম মানে? রাফি বলল আমি মানে বাবার আগে। আমি বললাম হ্যাঁ, কলেজে একটা ছেলে ভালো লাগতো, কিন্তু তোর বাবার সাথে বিয়ের পর সব ভুলে গেছি। রাতের দিকে টিভি দেখার সময় রাফি আমার কাছাকাছি বসে পড়ল। একটা রোমান্টিক সিনেমা চলছিল। সে বলল মা, প্রেম কি জিনিস? আমি বললাম যখন কাউকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসো সেটাই প্রেম। রাফি বলল তাহলে আমি তোমাকে প্রেম করি? আমি হেসে বললাম সেটা ভিন্ন ধরনের ভালোবাসা বাবা। পরদিন সকালে রাফি স্কুলে যাওয়ার আগে আমাকে জড়িয়ে ধরে বলল মা, আমি তোমাকে এত ভালোবাসি যে তুমি যদি অন্য কারো হয়ে যাও তাহলে আমি বেঁচে থাকতে পারবো না। গিয়ে আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম পাগল, আমি তো তোরই মা। হুশি একটু অদ্ভুতভাবে হেসে বলল জানি গিয়ে। সেদিন দুপুরে রাফি স্কুল থেকে ফিরে এসে বলল মা, আমি সীমার সাথে ব্রেকআপ করেছি। আমি চমকে জিজ্ঞেস করলাম কেন? সে বলল কারণ আমি বুঝতে পারছি আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারি না। গিয়ে আমার বুকের ভেতরটা কেমন জান করে উঠল। 3 দিন পর রাজীব ফিরে এলো। সেদিন রাতে শোয়ার সময় সে বলল মৌসুমী, তুই খুব চুপচাপ লাগছিস। ও, আমি বললাম কিছু না রাজীব। রাফি বলল রাফি কেমন ছিল? কোনো সমস্যা করেছে? আমি বললাম না, ভালোই ছিল। পরদিন সকালে রাফি স্কুলে যাওয়ার সময় আমার কানের কাছে ফিসফিস করে বলল মা, আমি তোমার জন্য একটা চমক এনেছি। কি? বিকেলে সে একটা ছোট বাক্স নিয়ে এলো।
বলল, মা, এটা তোমার জন্য। কি? খুলে দেখি একটা সুন্দর লকেট। সে বলল, এটা পরবে আমার জন্য। রাজীব লকেটটা দেখে জিজ্ঞেস করল, এটা কোথায় পেলি? আমি বললাম, রাফি দিয়েছে। রাজীব বলল, ও কোথায় এত টাকা পেল? রাফি এসে বলল, বাবা, আমি টিউশনি করে টাকা জমিয়েছি। সপ্তাহখানেক পর একদিন রাতে রাফি আমার ঘরে এসে বলল, মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। রাজীব তখন বাথরুমে। আমি বললাম, বল রাফি। রাফি বলল, মা, আমি চাই তুমি বাবাকে ছেড়ে দাও। আমি হককে গিয়ে বললাম, কি বললি? সে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি রাগে কাঁপতে কাঁপতে বললাম, তুই পাগল হয়ে গেছিস রাফি? রাফি বলল, না মা, আমি কখনো এত স্পষ্ট ছিলাম না। তুমি আমার জীবনের একমাত্র প্রেম। ও, আমি চিৎকার করে বললাম, আমি তোর মা। রাফি বলল, কিন্তু আমি তোমাকে অন্যভাবে ভালোবাসি। ঠিক তখনই রাজীব বাথরুম থেকে বের হয়ে এসে জিজ্ঞেস করল, কি হলো? চিৎকার কেন? আমি বললাম, কিছু না। রাফি নিজের ঘরে চলে গেল। পরদিন থেকে রাফির আচরণ আরও অদ্ভুত হয়ে গেল। সে আমার পিছু পিছু ঘুরতে লাগল। রান্নাঘরে গেলে এসে দাঁড়াতো। আমার সামনে বসে অদ্ভুত চোখে তাকিয়ে থাকত। একদিন রাজীব অফিসে গেলে রাফি আমার কাছে এসে বলল, মা, আমি জানি তুমি আমাকে ভুল বুঝছ, কিন্তু আমার ভালোবাসা সত্যি। গিয়ে আমি বললাম, রাফি, এসব ভুল কথা। তুই আমার ছেলে। সে বলল, কিন্তু আমি তোমাকে মা হিসেবে নয়, একজন নারী হিসেবে দেখি। আমি তার কথা শুনে আতঙ্কিত হয়ে গেলাম। বললাম, তুই একজন সাইকোলজিস্টের কাছে যাবি। কি? রাফি বলল, আমার কোনো চিকিৎসার দরকার নেই, আমি শুধু তোমাকে ভালোবাসি। সেদিন রাতে রাজীবকে সব খুলে বললাম। সে অবিশ্বাসের চোখে তাকিয়ে বলল, তুই কি বলছিস? আমি বললাম, আমি সত্যি বলছি। ও, রাজীব বলল, রাফি আমার ছেলে, সে এমন কিছু বলতে পারে না। গিয়ে পরদিন সকালে রাজীব রাফিকে ডেকে জিজ্ঞেস করল, তুই কি তোর মায়ের সাথে অদ্ভুত কথাবার্তা বলেছিস? রাফি বলল, বাবা, আমি মাকে ভালোবাসি। ও, রাজীব বলল, সেটা তো স্বাভাবিক। ও, রাফি বলল, কিন্তু আমার ভালোবাসা অন্যরকম। ও, রাজীব রেগে গিয়ে রাফির গালে চড় মেরে বলল, তুই কি বলছিস জানিস? রাফি ঠান্ডা গলায় বলল, আমি জানি আমি কি বলছি। আমি মাকে একজন পুরুষ হিসেবে ভালোবাসি। রাজীব আর কিছু না বলে রাফিকে ঘর থেকে বের করে দিল। বলল, তুই এই বাড়িতে থাকতে পারবি না। গিয়ে রাফি ব্যাগ গুছিয়ে বের হয়ে যাওয়ার সময় আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি তোমার জন্য অপেক্ষা করব। কিছুদিন পর শুনলাম রাফি তার মামার বাড়িতে উঠেছে। মাঝে মাঝে ফোন করে আমার খোঁজ খবর নিত। একদিন সে এসে দেখা করতে চাইল। আমি রাজি হলাম না। মাস তিনেক পর একদিন রাফি বাড়িতে এসে হাজির। দেখলাম সে অনেক চিকেন হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ। সে আমার কাছে এসে বলল, মা, আমি খুব কষ্টে আছি, আমার মায়া হলো। বললাম, কি কষ্ট? সে বলল, তোমার জন্য প্রতিদিন কাঁদি, তুমি ছাড়া আমি বাঁচতে পারি না। আগে আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, রাফি, তুই একটা ভালো মেয়ে খুঁজে নে, বিয়ে কর, সংসার কর। ও রাফি বলল, আমি তো তোমাকেই বিয়ে করতে চাই। আমি বললাম, এটা কখনো সম্ভব নয়। গোল হঠাৎ করে রাফি আমার হাত ধরে বলল, মা, আমরা কোথাও চলে যাই, যেখানে কেউ আমাদের চেনে না, সেখানে আমরা স্বামী স্ত্রী সেজে থাকব। আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, তুই সত্যিই পাগল হয়ে গেছিস গো। রাফি কেঁদে ফেলল। বলল, মা, আমি তোমাকে কতটুকু ভালোবাসি জানো? তোমার জন্য আমি যে কোনো পাপ করতে পারি। কি আমি ভয় পেয়ে গেলাম তার কথা শুনে। সেদিন রাতে আমি আর রাজীব অনেক কথা বললাম। রাজীব বলল, রাফিকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে। আমি বললাম, সে রাজি হবে না। রাজীব বলল,
জোর করে হলেও নিয়ে যেতে হবে। ওদিন আমরা রাফিকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার রাফির সাথে একা কথা বললেন। পরে আমাদের বললেন, এটা একটা জটিল মানসিক সমস্যা, চিকিৎসা করতে হবে। ও রাফি চিকিৎসা নিতে রাজি হল না। সে বলল, আমার কোনো সমস্যা নেই, আমি শুধু মাকে ভালোবাসি। কি আমি বুঝলাম। ডাক্তার বললেন, এই ধরনের ভালোবাসা স্বাভাবিক নয়। কি মাস 6 চিকিৎসার পর রাফি কিছুটা সুস্থ হল, কিন্তু পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে। ডাক্তার বললেন, তাকে বাড়িতে রাখা নিরাপদ নয়। আমরা রাফিকে একটা হোস্টেলে ভর্তি করিয়ে দিলাম। সেখানে থেকে সে পড়াশোনা করবে আর চিকিৎসা নিবে। বিদায়ের সময় সে আমার দিকে তাকিয়ে বলল, মা, একদিন আমি সুস্থ হয়ে তোমার কাছে ফিরে আসব। এখন 2 বছর হয়ে গেছে। রাফি অনেক ভালো আছে। সে এখন স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে এসেছে। এমনকি একটা মেয়ের সাথে তার বন্ধুত্ব হয়েছে। মাঝে মাঝে বাড়িতে আসে, কিন্তু এখন সব স্বাভাবিক। আমি বুঝতে পেরেছিলাম যে রাফির সমস্যাটা ছিল অস্থায়ী। বয়ঃসন্ধিকালে অনেক ছেলে মেয়েরই এমন বিভ্রান্তি হয়, কিন্তু সঠিক চিকিৎসা আর ভালোবাসা দিয়ে সব সমস্যার সমাধান হয়। কিন্তু এই গল্পের আরও অনেক রহস্য আছে, যা আমি এখনো বলিনি। রাফির সুস্থ হওয়ার পেছনে একটা বিশেষ ঘটনা আছে। হোস্টেলে থাকার 3য় মাসে রাফি একদিন আমাকে ফোন করে বলল, মা, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। কি আমি জিজ্ঞেস করলাম, কি স্বপ্ন? সে বলল, দেখলাম একটা সাদা কাপড় পরা মহিলা আমার কাছে এসে বললেন, তুমি ভুল পথে আছো। তারপর আমার মাথায় হাত দিলেন। সাথে সাথে আমার মনের সব অন্ধকার দূর হয়ে গেল। কি আমি প্রথমে ভাবলাম এটা তার মানসিক অসুস্থতার কারণে, কিন্তু সেদিন থেকে রাফির আচরণে ব্যাপক পরিবর্তন আসতে লাগল। সে নিয়মিত নামাজ পড়তে শুরু করল, যা আগে কখনো করত না। 1 মাস পর রাফি বাড়িতে এসে আমাকে বলল, মা, আমি বুঝতে পেরেছি আমার সমস্যাটা কি ছিল। আমি জিজ্ঞেস করলাম, কি? সে বলল, আমার মনে শয়তানের প্রভাব ছিল। আমি একজন আল্লাহভীরু মানুষ হতে চাই। কি রাজীব প্রথমে বিশ্বাস করেনি, বলল এসব কুসংস্কার। কিন্তু রাফির পরিবর্তন দেখে সবাই অবাক হয়ে গেল। সে পড়াশোনায় মনোযোগী হল, বন্ধুদের সাথে ভালো আচরণ করতে লাগল। তখন আমার মনে পড়ল আমার দাদিমার কথা। তিনি সব সময় বলতেন, মানুষের মনে অশুভ শক্তি প্রবেশ করলে সে অস্বাভাবিক আচরণ করে। কি আমি কখনো বিশ্বাস করতাম না, কিন্তু রাফির ক্ষেত্রে দেখলাম এটা সত্যি। হোস্টেলে থাকার 6ষ্ঠ মাসে রাফি আমাকে বলল, তার একটা বন্ধু আছে, নাম সাইফ। সাইফ নাকি খুব ধার্মিক। সে রাফিকে ইসলামিক বই পড়তে দিয়েছে। রাফি বলল, মা, এই বইগুলো পড়ে আমার মন পরিষ্কার হয়ে গেছে। কি আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কি ধরনের বই? রাফি বলল, তওবার গুরুত্ব, পাপ থেকে মুক্তির উপায়, এসব নিয়ে। কি আমি বুঝলাম রাফি সত্যিকারের পরিবর্তনের পথে। সাইফের সাথে একদিন আমার আলাপ হলো। চমৎকার ছেলে, খুবই ভদ্র। সে বলল, আন্টি, রাফি ভাই এখন অনেক ভালো। উনি নিয়মিত ইবাদত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমি খুশি হলাম। 8ম মাসে রাফি বাড়িতে এসে আমাকে বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি যা করেছি, যা বলেছি, সব ভুল ছিল। তার চোখে অশ্রু। আমি তাকে বুকে টেনে নিলাম। রাফি বলল, মা, আমি এখন বুঝি একজন মা কতটা পবিত্র। আমি তোমার সম্মান নষ্ট করেছি। কুয়া। আমি বললাম, তুই এখন ভালো হয়ে গেছিস, এটাই যথেষ্ট। 9ম মাসে রাফি একটা মেয়ের কথা বলল, নাম রিনা। হোস্টেলের কাছের একটা কলেজে পড়ে। রাফি বলল, মা, ও খুব ভালো মেয়ে, পর্দা করে, নামাজ পড়ে। আমি খুশি হলাম। রিনার সাথে আমার পরিচয় হলো। সত্যিই ভালো মেয়ে, তার পরিবারও ধার্মিক। আমি রাজীবকে বললাম, রাফির বিয়ের কথা ভাবা যায়? ও, রাজীব বলল, এত তাড়াতাড়ি? আমি বললাম, ভালো মেয়ে পেলে দেরি করা ঠিক না গো। 10 মাস পর রাফি আর রিনার বাগদান হলো। অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছিল। রাফি সেদিন আমার পা ছুঁয়ে বলল, মা, তোমার দোয়ায় আমি আজ এখানে। কোয়া।
বিয়ের আগে একদিন রাফি আমাকে বলল, মা, আমি তোমাকে একটা কথা বলি। আমি বললাম, বল। সে বলল, আমি স্বপ্নে সেই সাদা কাপড়ের মহিলাকে আবার দেখেছি। তিনি বলেছেন, তুমি এখন সত্যিকারের মানুষ হয়েছ। আমি জিজ্ঞেস করলাম, তুই কি জানিস সেই মহিলা কে ছিলেন? রাফি বলল, আমার মনে হয় তিনি কোনো ফেরেশতা ছিলেন। আল্লাহ তাকে পাঠিয়েছিলেন আমাকে সঠিক পথ দেখাতে। কোয়া। বিয়ের দিন অনেক আত্মীয় স্বজন এসেছিল। সবাই রাফির পরিবর্তন দেখে অবাক। আমার চোখে পানি এসে গেল খুশিতে। বিয়ের পর রাফি আর রিমা আমাদের বাড়ির কাছেই একটা ফ্ল্যাটে থাকতে লাগল। রাফি প্রতিদিন আমার খবর নিত, কিন্তু সব স্বাভাবিক পদ্ধতিতে। 1 বছর পর রিনা মা হল, একটা সুন্দর মেয়ে। রাফি তার নাম রাখল নূর, মানে আলো। সে বলল, মা, এই বাচ্চা আমার জীবনে আলো এনেছে। কোয়া। নূর যখন 6 মাস বয়সে, তখন একদিন রাফি আমাকে বলল, মা, আমি একটা ব্যবসা শুরু করতে চাই। কোয়া। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যবসা? সে বলল, ইসলামিক বই আর তসবি টুপির দোকান। রাজীব প্রথমে একটু চিন্তা করল, পরে বলল, ভালো আইডিয়া, আমি সাহায্য করব। কি? রাফির দোকান খুব ভালো চলতে লাগল। 2 বছর পর রিনা আবার মা হল, এবার একটা ছেলে। রাফি তার নাম রাখল হিদায়েত, মানে সঠিক পথ। সে বলল, মা, আল্লাহ আমাকে হিদায়েত দিয়েছেন, তাই আমার ছেলের নাম হিদায়েত। এখন রাফির বয়স 22 বছর। সে একজন সফল ব্যবসায়ী। তার দোকানে অনেক গ্রাহক আসে। সবাই তার সততার জন্য প্রশংসা করে। মাঝে মাঝে রাফি আমাকে বলে, মা, আমি আমার অতীতটা ভুলে যেতে পারি না, কিন্তু আমি কৃতজ্ঞ যে আল্লাহ আমাকে সঠিক পথ দেখিয়েছেন। কোয়া। আমি তাকে বলি, অতীত নিয়ে দুঃখ করার দরকার নেই, তুই এখন ভালো আছিস, এটাই গুরুত্বপূর্ণ। রাফির ছোট বোন তন্নি এখন 14 বছর বয়সী। সে তার ভাইয়ের পরিবর্তন দেখে গর্বিত। একদিন আমাকে বলল, মা, রাফি ভাই এখন খুব ভালো, আমি তাকে নিয়ে গর্বিত। গত মাসে রাফির দোকানে একটা অনুষ্ঠান হয়েছিল। স্থানীয় মসজিদের ইমাম সাহেব এসেছিলেন। তিনি রাফির প্রশংসা করে বললেন, রাফি একজন আদর্শ যুবক, সবার উচিত তার মতো হওয়া। কোয়া। সেদিন রাফি আমার কানে কানে বলল, মা, আমি জানি তুমি আমার জন্য কত কষ্ট পেয়েছিলে, আমি প্রতিদিন তোমার জন্য দোয়া করি। কোয়া। আমি বললাম, তুই ভালো থাক, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। কোয়া। এখন আমি বুঝি যে জীবনে যত বড় সমস্যাই আসুক, ধৈর্য আর বিশ্বাস থাকলে সব সমাধান হয়। রাফির ক্ষেত্রে আল্লাহর রহমত ছিল, তাই সে এত সুন্দরভাবে পরিবর্তিত হতে পেরেছে। কিন্তু এই গল্পের একটা গোপন অংশ আছে, যা আমি কাউকে বলিনি, রাফির সেই স্বপ্নের। ব্যাপারটা আসলে আরও রহস্যজনক। হোস্টেলে থাকার সময় রাফি একদিন আমাকে বলেছিল, মা, আমি যে স্বপ্ন দেখেছিলাম সেই সাদা কাপড়ের মহিলা আসলে আমার দাদিমা ছিলেন। কু? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তুই কিভাবে জানলি? সে বলল, তিনি নিজেই বলেছিলেন। আমার দাদিমা রাফির জন্মের 2 বছর আগে মারা গিয়েছিলেন। রাফি তাকে কখনো দেখেনি, কিন্তু সে স্বপ্নে দাদিমার সব বর্ণনা দিয়েছিল, যা একদম সত্যি। রাফি বলেছিল, দাদিমা বলেছিলেন, আমি তোর জন্য দোয়া পড়েছি, তুই ভালো হয়ে যাবি। এই কথা শুনে আমার গা শিরশির করেছিল। আমি বুঝেছিলাম যে মৃত মানুষের আত্মাও কখনো কখনো জীবিতদের সাহায্য করে। আমার দাদিমা স্বর্গ থেকে রাফিকে সঠিক পথ দেখিয়েছিলেন। এই ঘটনার পর আমি আরও ধার্মিক হয়ে গেলাম, নিয়মিত কোরআন পড়তে লাগলাম। রাজীবও অনেক পরিবর্তিত হয়েছে। আজকাল যখন পরিবারের সবাই একসাথে বসি, মনে হয় আমরা কত সুখী। রাফির 2 সন্তান আমার কোলে খেলে। রিনা আমাকে মা বলে ডাকে। তন্বী পড়াশোনায় ভালো ফলাফল করছে। রাজীব মাঝে মাঝে বলে, আল্লাহর রহমতে আমাদের পরিবারে শান্তি ফিরে এসেছে। আমি বলি, হ্যাঁ, সব কিছুর জন্য আল্লাহর শুকরিয়া। গতকাল রাফি আমাকে বলল, মা, আমি একটা মাদ্রাসা তৈরি করতে চাই। কু? আমি জিজ্ঞেস করলাম, কেন? সে বলল,
যাতে অন্য ছেলেমেয়েরা সঠিক শিক্ষা পায়, আমার মতো যেন কেউ ভুল পথে না যায়। এই কথা শুনে আমার চোখে পানি এসে গেল। আমি ভাবলাম, আল্লাহ রাফিকে কত সুন্দর একটা মন দিয়েছেন। আমি এই গল্প বলার কারণ হচ্ছে সবাইকে জানানো যে জীবনে যত বড় সমস্যাই আসুক, হতাশ হবার কিছু নেই। আল্লাহর রহমত সবসময় আছে। ধৈর্য ধরে চেষ্টা করলে সব ঠিক হয়ে যায়। নদীর ধারে এক গ্রাম। প্রথম অধ্যায় শুরুর কথা। পদ্মা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম। নামটা হল কুসুমপুর। এই গ্রামে বাস করত একটা ছেলে। তার নাম রাকিব। রাকিবের বয়স মাত্র ২২ বছর। লেখাপড়ায় ভালো ছিল সে, কিন্তু টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেনি। এখন গ্রামের স্কুলে পড়ায়। মাসে বেতন পায় ১০,০০০ টাকা। রাকিবের বাবা মারা গেছেন ৩ বছর আগে। মা আছেন, ছোট্ট একটা বোন আছে, নাম মিথিলা। মিথিলার বয়স এইচএসসি পরীক্ষা দেবে আগামী বছর। রাকিবের স্বপ্ন ছিল মিথিলাকে ডাক্তার বানাবে, কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক দূরত্ব। শীতের সকাল, কুয়াশায় ঢাকা গ্রাম। রাকিব স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মা খাবার দিয়েছে, একটা টিফিন বক্সে ভাত আর ডিম ভাজি। রাকিব সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। স্কুল ৫ কিলোমিটার দূরে। পথে যেতে যেতে রাকিব ভাবছিল তার জীবনের কথা। এই গ্রামে আর কতদিন থাকবে? ঢাকায় গিয়ে কিছু করা যায় কি না? কিন্তু মা আর মিথিলাকে রেখে কিভাবে যাবে? মনটা খারাপ হয়ে গেল। স্কুলে পৌঁছে দেখো হেড স্যার দাঁড়িয়ে আছেন। হেড স্যার মানিক স্যার, বয়স ৫০-এর কাছাকাছি, ভালো মানুষ। রাকিবকে অনেক স্নেহ করেন। রাকিব, একটু আমার রুমে এসো, মানিক স্যার বললেন। রাকিব রুমে ঢুকল। মানিক স্যার বললেন, তুমি তো জানো আমাদের স্কুলের অবস্থা ভালো না, সরকারি অনুদান কমে গেছে। আমরা হয়তো তোমার বেতন আর বাড়াতে পারব না আগে। রাকিবের মনটা ভেঙে গেল, কিন্তু সে কিছু বলল না, শুধু মাথা নেড়ে বলল, বুঝতে পারছি স্যার। তবে একটা খবর আছে, মানিক স্যার বললেন। শুনেছি জেলা শহরে একটা এনজিও শিক্ষক খুঁজছে। বেতন ভালো, ১৫,০০০ টাকা। তুমি চাইলে আবেদন করতে পারো। রাকিব একটু ভাবল। জেলা শহর মানে প্রায় ৩০ কিলোমিটার দূরে। রোজ যাওয়া আসা করা মুশকিল, থাকতে হবে সেখানে। স্যার, আমি ভেবে দেখি। রাকিব বলল। ক্লাস শুরু হলো। বাচ্চাদের বাংলা পড়াচ্ছে, ছোট্ট ছোট্ট মুখ, সবাই মন দিয়ে শুনছে। রাকিব ভাবল, এই বাচ্চাদের ছেড়ে কিভাবে যাবে? স্কুল ছুটির পর রাকিব বাড়ি ফিরল। মা রান্না করছে, মিথিলা পড়াশোনা করছে। রাকিব মাকে বলল এনজিওর কথা। মা চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, ভাই, তুমি যা ভালো মনে করো তাই করো, আমরা সামলে নেব। কিন্তু রাকিব দেখল মায়ের চোখে পানি। দ্বিতীয় অধ্যায়, নতুন সিদ্ধান্ত। সেই রাতে রাকিব ঘুমাতে পারে না, বারবার একই চিন্তা মাথায় আসছে। কি করবে? এখানে থাকবে নাকি নতুন জায়গায় যাবে? পরদিন শুক্রবার, ছুটির দিন। রাকিব সকালে উঠে নদীর ধারে গেল। পদ্মা নদী। শীতকালে পানি কমে যায়, বালুর চর জেগে ওঠে। রাকিব একটা চরের ওপর বসল। দূরে মাছ ধরা নৌকা দেখা যাচ্ছে। রাকিব ছোটবেলার কথা ভাবল। বাবা জীবিত ছিলেন তখন, বাবাও মাছ ধরতেন। একদিন নৌকা উল্টে গিয়ে বাবা ডুবে মারা যান। সেদিন থেকে রাকিবের জীবন বদলে গেল। লেখাপড়া ছেড়ে দিতে হল, মাকে সাহায্য করতে হল। হঠাৎ কেউ পেছন থেকে ডাকল, রাকিব ভাই। রাকিব ফিরে তাকাল, দেখল তার বন্ধু সাজিদ দাঁড়িয়ে আছে। সাজিদ ঢাকায় থাকে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, গ্রামে এসেছে ঈদের ছুটিতে। সাজিদ, কবে এলি? রাকিব খুশি হল। গতকাল এলাম, তোর খুঁজেই এসেছিলাম। সাজিদ পাশে বসল। দুই বন্ধু অনেকক্ষণ গল্প করল। সাজিদ বলল তার চাকরির কথা, ঢাকার জীবনযাপনের কথা। রাকিব শুনল চুপচাপ। তারপর সাজিদ জিজ্ঞাসা করল, তুই এই গ্রামে আর কতদিন পড়ে থাকবি? ঢাকায় চলে আয় না, আমি তোকে চাকরি খুঁজে দেব। রাকিব মাথা নাড়াল। মা আর মিথিলাকে রেখে কিভাবে যাব? ওদেরকে নিয়ে আয়, ঢাকায় ভাড়া বাসায় থাকবি। ও,
সাজিদ বলল, তোকে তো জানি ঢাকায় এক রুম ভাড়া নিতে কত টাকা লাগে, আমার সামর্থ্য আছে। রাকিব তিক্ত হাসল। সাজিদ কিছু বলল না, সে জানে রাকিবের সমস্যা। দুপুরে রাকিব বাড়ি ফিরল। মা খাবার দিয়েছে, ভাত, ডাল আর একটা মাছ। রাকিব খেতে খেতে ভাবছিল জীবনটা কেন এত কঠিন। খাওয়ার পর মিথিলা এলো। ভাইয়া, আমার পরীক্ষার ফি দিতে হবে, 5,000 টাকা গো। রাকিবের মাথায় হাত। এই মাসে বেতন পাবে 10,000 টাকা, তার মধ্যে বাড়ি ভাড়া 3,000, মায়ের ওষুধ 2,000, খরচপাতি 3,000। পরীক্ষার ফি দেবে কোথা থেকে? চিন্তা করিস না, ব্যবস্থা হবে। কি? রাকিব বলল। কিন্তু ব্যবস্থা হবে কিভাবে? রাকিব জানে না। সেই রাতে রাকিব মনস্থির করল, সে জেলার শহরে এনজিওর চাকরির জন্য আবেদন করবে। 15,000 টাকা হলে অনেক কিছু করা যাবে। তৃতীয় অধ্যায়, নতুন পথ। সোমবার সকালে রাকিব জেলা শহরে গেল। এনজিওর অফিস খুঁজে পেল, একটা 3তলা বিল্ডিং। ভেতরে ঢুকে নাম লিখল রিসেপশনে। কিছুক্ষণ পর ডাক পড়ল। একটা রুমে ঢুকল রাকিব। দেখল একজন ভদ্রমহিলা বসে আছেন, বয়স 40-এর কাছাকাছি, হাসিমুখ। বসুন, আপনার নাম? মহিলা জিজ্ঞেস করলেন। রাকিব? রাকিব হোসেন। গো, আপনার সার্টিফিকেট? রাকিব ব্যাগ থেকে সার্টিফিকেট বের করে দিল। মহিলা দেখলেন। আপনি গ্রামে পড়ান? মহিলা জিজ্ঞেস করলেন। জি, ইমাম 3 বছর ধরে। ও, ভালো, আমরা গ্রামের স্কুলে কাজ করি, আপনার অভিজ্ঞতা কাজে লাগবে। গো। মহিলা আরও কিছু প্রশ্ন করলেন। রাকিব উত্তর দিল। তারপর মহিলা বললেন, ঠিক আছে, আমরা আপনাকে জানাবো, 1 সপ্তাহের মধ্যে ফোন করব। রাকিব বের হয়ে এলো। মনটা একটু হালকা লাগলো, হয়তো চাকরি হবে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গা। রাকিব গ্রামে ফিরে দেখল মা অসুস্থ হয়ে পড়েছে, জ্বর হয়েছে। ডাক্তার ডেকে আনতে হলো। ডাক্তার ওষুধ লিখে দিল। ওষুধের দাম 1,000 টাকা। রাকিবের পকেটে 5 টাকা ছিল, বাকি 5 টাকা ধার করতে হলো পাশের বাড়ির কাকার কাছে। মা শুয়ে শুয়ে বলল, ভাই, তুমি জেলার শহরে চাকরি নিও না, আমরা এখানে থাকি। মা, তোমার চিকিৎসার জন্য টাকা লাগবে, মিথিলার পড়াশোনার জন্য টাকা লাগবে, আমাকে ভালো চাকরি করতে হবে। রাকিব বলল। পরের সপ্তাহে রাকিবের ফোন এলো। এনজিও থেকে চাকরি হয়েছে, পরের মাস থেকে জয়েন করতে হবে। রাকিব খুশি হল, কিন্তু সাথে সাথে চিন্তাও হল। জেলা শহরে থাকবে কোথায়? বাসা ভাড়া নিতে হবে, সেই টাকা কোথায়? রাকিব মানিক স্যারের কাছে গেল, সব বলল। মানিক স্যার শুনলেন, তারপর বললেন, তুমি চিন্তা করো না, আমার জেলা শহরে একটা ছোট্ট ফ্ল্যাট আছে, খালি খালি পড়ে আছে, তুমি সেখানে থাকতে পারো। প্রথম 3 মাস ভাড়া লাগবে না। রাকিবের চোখে পানি এলো। স্যার, আপনি গুণ, তুমি ভালো ছেলে, তোমার উন্নতি হোক এটাই চাই। মানিক স্যার হাসলেন। রাকিব স্যারের পা ছুঁয়ে সালাম করল। চতুর্থ অধ্যায়, জেলা শহরে নতুন জীবন। পরের মাসের প্রথম দিনে রাকিব জেলা শহরে চলে এলো। মা আর মিথিলা গ্রামে রইল। রাকিব ঠিক করে সপ্তাহে 1 দিন গ্রামে যাবে। মানিক স্যারের ফ্ল্যাট ছোট্ট কিন্তু পরিষ্কার, একটা রুম, একটা রান্নাঘর, একটা বাথরুম। রাকিব নিজের জিনিসপত্র গুছিয়ে রাখল। পরদিন এনজিও অফিসে গেল। কাজ শুরু হলো। রাকিবকে দায়িত্ব দেওয়া হলো 5টা গ্রামের স্কুল দেখাশোনা করার। সপ্তাহে 3 দিন স্কুলে যেতে হবে, বাকি দিন অফিসে। প্রথম দিন রাকিব একটা গ্রামে গেল। স্কুলটা খুবই খারাপ অবস্থায়, ছাদ দিয়ে পানি পড়ে, বেঞ্চ ভাঙা, শিক্ষক মাত্র 2 জন, ছাত্রছাত্রী প্রায় 20। রাকিব শিক্ষকদের সাথে কথা বলল। তারা বলল অনেক সমস্যার কথা, বেতন কম, সরকারি সাহায্য নেই, অনেক বাচ্চা স্কুল ছেড়ে দিয়েছে। রাকিব বুঝলে এখানে অনেক কাজ করার আছে, সে মনস্থির করে ভালোভাবে কাজ করবে। সন্ধ্যায় রাকিব ফ্ল্যাটে ফিরল। একা একা রান্না করল, ভাত আর ডিম ভাজি। খেয়ে শুয়ে পড়ল। মায়ের কথা মনে পড়ল, মিথিলার কথা মনে পড়ল। রাকিব মাকে ফোন করল। মা, কেমন আছো? ভালো আছি, তুমি খেয়েছ? মা জিজ্ঞেস করল। হ্যাঁ মা, তুমি ওষুধ খেয়েছ তো? খেয়েছি, মিথিলা পড়াশোনা করছে, তুমি চিন্তা করো না। ফোন রেখে রাকিব ঘুমিয়ে পড়ল। দিন যাচ্ছে, রাকিব কাজে মন দিচ্ছে। সে দেখছে স্কুলগুলোর অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। এনজিও থেকে সাহায্য আসছে, নতুন বেঞ্চ এসেছে, ছাদ মেরামত হয়েছে, শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে। রাকিব খুশি, তার মনে হচ্ছে সে কিছু ভালো কাজ করছে। 3 মাস পর রাকিব প্রথম বেতন পেল, 15,000 টাকা। রাকিব সাথে সাথে 10,000 টাকা মাকে পাঠিয়ে দিল। বাকি 5,000 টাকা দিয়ে নিজের খরচ চালাবে। মা ফোন করে কাঁদিল। ভাই, তুমি এত টাকা পাঠালে, তোমার কি হবে? মা,
তুমি চিন্তা করো না, আমার হয়ে যাবে, তুমি ভালো থাকো গো। রাকিবের মনে হলো জীবনে প্রথমবার সে কিছু করতে পারছে। পঞ্চম অধ্যায়, নতুন বন্ধুত্ব। এনজিও অফিসে রাকিবের সহকর্মী অনেক। তার মধ্যে একজন মেয়ে আছে, নাম তানিয়া। তানিয়া ঢাকা থেকে এসেছে, লেখাপড়া করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। খুব মেধাবী, কিন্তু গ্রামের মানুষের জন্য কাজ করতে চায়, তাই এনজিওতে জয়েন করেছে। তানিয়া আর রাকিব প্রায় একসাথে মাঠে কাজ করে, স্কুলে যায়, শিক্ষকদের সাথে কথা বলে, বাচ্চাদের পড়ায়। ধীরে ধীরে তানিয়া আর রাকিবের মধ্যে বন্ধুত্ব হলো। তানিয়া রাকিবকে অনেক কিছু শেখায়, কিভাবে প্রজেক্ট প্ল্যান করতে হয়, কিভাবে রিপোর্ট লিখতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। রাকিব তানিয়াকে শেখায় গ্রামের জীবন সম্পর্কে, গ্রামের মানুষের সমস্যা সম্পর্কে, কিভাবে তাদের সাহায্য করা যায়। একদিন তানিয়া রাকিবকে জিজ্ঞেস করল, তুমি কি বিয়ে করেছ? রাকিব হেসে বলল, না, বিয়ের কথা ভাবার সময় নেই এখন, পরিবারের দায়িত্ব আছে। গো, তোমার পরিবার কেমন? তানিয়া জিজ্ঞেস করল। রাকিব তার মা আর মিথিলার কথা বলল, বাবার মৃত্যুর কথা বলল, কিভাবে সে সংসার চালাচ্ছে সেই কথা বলল। তানিয়া শুনো চুপচাপ, তারপর বলল, তুমি খুব সাহসী গো। রাকিব কিছু বলল না, শুধু হাসল। সময় যাচ্ছে, রাকিবের কাজ ভালো হচ্ছে, এনজিও থেকে তাকে প্রশংসা করা হচ্ছে, বেতনও বাড়ল, এখন 17,000 টাকা পায়। রাকিব সপ্তাহে একদিন গ্রামে যায়, মাকে দেখে আসে, মিথিলার পড়াশোনা দেখে দেয়। মিথিলা এখন কলেজে পড়ছে, সে ডাক্তার হতে চায়। একদিন মা রাকিবকে বলল, ভাই, তোর বিয়ের কথা ভাবা উচিত গো। রাকিব হাসল, মা, এখনও সময় আছে, আগে মিথিলাকে প্রতিষ্ঠিত করি। কি তোর বয়স হয়ে যাচ্ছে, আমি চিন্তায় থাকি গো। মা বলল, তুমি চিন্তা করো না মা, সব ঠিক হবে। ষষ্ঠ অধ্যায়, প্রেম আর স্বপ্ন। 1 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওতে প্রজেক্ট কোঅর্ডিনেটর, বেতন 20,000 টাকা। সে এখন একটা ভাড়া বাসায় থাকে, মাসে ভাড়া 5,000 টাকা, তবু মাকে প্রতি মাসে 12,000 টাকা পাঠায়। মিথিলা খুব ভালো ফলাফল করেছে, সে মেডিকেল কলেজে ভর্তি হতে চায়, কিন্তু ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে হবে, কোচিং ফি অনেক। রাকিব চিন্তায় পড়ল, কোথা থেকে টাকা আসবে। তানিয়া বুঝতে পারল রাকিবের সমস্যা। একদিন সে বলল, রাকিব, তুমি কিছু চিন্তিত মনে হচ্ছে গো। রাকিব মিথিলার কথা বলল। তানিয়া বলল, আমি আমার এক বন্ধুকে জানি, সে ঢাকায় মেডিকেল কোচিং সেন্টার চালা, আমি তাকে বলবো, হয়তো কম ফিতে তোমার বোনকে ভর্তি করে নেবে। রাকিব অবাক হল, তুমি এত সাহায্য করছো কেন? তানিয়া চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, কারণ তুমি ভালো মানুষ। রাকিব কিছু বলল না, কিন্তু মনের ভেতর একটা অনুভূতি হল। পরের সপ্তাহে তানিয়া তার বন্ধুর সাথে রাকিবের কথা হল। বন্ধু রাজি হল মিথিলাকে অর্ধেক ফিতে ভর্তি করতে। রাকিব খুশিতে আত্মহারা, সে তানিয়াকে ধন্যবাদ দিল বারবার। তানিয়া হেসে বলল, ধন্যবাদ না, একটা ট্রিট দাও। রাকিব তানিয়াকে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে। দুজন একসাথে খাবার খেল, অনেক গল্প করল, হাসল। খাওয়ার পর বাইরে বের হয়ে তানিয়া বলল, রাকিব, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বল তানিয়া। একটু থেমে বলল, আমি তোমাকে ভালোবাসি। রাকিব স্তব্ধ হয়ে গেল, কি বলবে বুঝতে পারল না। তানিয়া বলল, আমি জানি এটা হঠাৎ শোনাচ্ছে, কিন্তু 1 বছর ধরে তোমার সাথে কাজ করছি। তোমার চরিত্র, তোমার পরিবারের প্রতি দায়িত্ববোধ, তোমার সততা, সব কিছু দেখেছি। তুমি আমার মনে জায়গা করে নিয়েছ। রাকিব কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তানিয়া, আমি জানি না কি বলবো। তুমি ঢাকার মেয়ে, উচ্চ শিক্ষিত, আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার পরিবার গরিব, আমার অনেক দায়িত্ব আছে গো। তানিয়া রাকিবের হাত ধরল, এগুলো আমার কাছে কোনো সমস্যা নয়। আমি তোমাকে চাই, তোমার টাকা বা স্ট্যাটাস নয়। রাকিবের চোখে পানি এলো। তানিয়া, আমি তোমাকে কিছু দিতে পারবো না, কি তুমি আমাকে ভালোবাসা দিতে পারবে?
সততা দিতে পারবে, এটাই যথেষ্ট। রাকিব তানিয়ার দিকে তাকালো, তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু ভয় পাচ্ছি গো। কিসের ভয়? তানিয়া জিজ্ঞেস করল। ভয় পাচ্ছি তোমার পরিবার রাজি হবে না, ভয় পাচ্ছি আমি তোমাকে সুখী করতে পারবো না। কি তানিয়া হাসল। আমার পরিবার আমাকে বিশ্বাস করে, আমি যদি খুশি থাকি তারা খুশি থাকবে, আর তুমি আমাকে সুখী করতে পারবে কিনা সেটা সময় বলবে। আমরা একসাথে চেষ্টা করব। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। সারা রাত তানিয়ার কথা ভাবল। জীবনে প্রথমবার কেউ তাকে এভাবে ভালোবাসো। 7ম অধ্যায়, বাধা আর চ্যালেঞ্জ। পরের সপ্তাহে রাকিব গ্রামে গেল, মাকে সব কথা বলল, তানিয়ার কথা, প্রেমের কথা। মা শুনো চুপচাপ। তারপর বলল, মেয়ে কেমন? খুব ভালো মা, তুমি তাকে দেখলে পছন্দ করবে। কি তার পরিবার রাজি হবে? আমরা তো গরিব। ক্ষীমা চিন্তিত হল। তানিয়া বলেছে তার পরিবার এবার তাকে বিশ্বাস করে, সমস্যা হবে না। আগে মিথিলা খুশি হল। ভাইজান, তুমি বিয়ে করছ? আমি ভাবির সাথে দেখা করব। রাকিব হাসল। হ্যাঁ রে, তোকে নিয়ে যাব ঢাকায়। অন্তে সমস্যা এলো অন্য দিক থেকে। তানিয়া তার বাবা মাকে রাকিবের কথা বলল। প্রথমে তারা খুশি হল, কিন্তু যখন জানো রাকিব একজন এনজিও কর্মী, বেতন মাত্র 35,000 টাকা, তখন তারা আপত্তি করল। তানিয়ার বাবা বললেন, তানিয়া, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছ, তুমি একজন ভালো চাকরিজীবী ছেলে পাবে। এই ছেলে তোমাকে কি দেবে? তানিয়া বলল, বাবা, আমি টাকার জন্য বিয়ে করছি না, আমি রাকিবকে ভালোবাসি। ভালোবাসা দিয়ে সংসার চলে না, গীতানিয়ার মা বললেন। বাবা মা, রাকিব খুব সৎ এবং পরিশ্রমী, সে তার পরিবারের জন্য অনেক কষ্ট করছে, এরকম মানুষ এখন কমই আছে। কি তানিয়া বোঝানোর চেষ্টা করল, আমরা সময় চাই, আমরা ছেলেটাকে দেখতে চাই। কি তানিয়ার বাবা বললেন। তানিয়া রাকিবকে ফোন করে সব বলল। রাকিব শুনো, তারপর বলল, আমি জানতাম এটা হবে গো, তুমি হাল ছেড়ে দিও না, আমি তাদের বোঝাবো। তানিয়া বলল। পরের মাসে রাকিব ঢাকায় গেল। তানিয়ার বাবা মার সাথে দেখা করল। তারা রাকিবকে অনেক প্রশ্ন করল। রাকিব সব সততার সাথে উত্তর দিল। রাকিবের বাবা বললেন, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছ? তুমি সারা জীবন এনজিওতে থাকবে? রাকিব বলল, আঙ্কেল, আমি স্বপ্ন দেখি একদিন নিজের একটা স্কুল করব, গ্রামের গরিব ছেলে মেয়েদের বিনামূল্যে পড়াবো, এটা আমার লক্ষ্য। রাকিবের বাবা অবাক হলেন। তুমি কি জানো একটা স্কুল খুলতে কত টাকা লাগে? জানি আঙ্কেল, কিন্তু আমি বিশ্বাস করি যদি সততার সাথে চেষ্টা করি একদিন সফল হব গো। রাকিবের বাবা কিছু বললেন না, কিন্তু রাকিবের চোখে যে আগুন দেখলেন সেটা তাকে ভাবিয়ে তুলল। সেই রাতে তানিয়ার বাবা মা আলোচনা করলেন। তারপর তারা রাজি হলেন, কিন্তু একটা শর্ত দিলেন, রাকিবকে আরও ভালো চাকরি খুঁজতে হবে। রাকিব শর্ত মেনে নিল। 8ম অধ্যায়, নতুন সুযোগ। বিয়ের প্রস্তুতি শুরু হলো, কিন্তু রাকিব চিন্তায় ছিল, বিয়েতে অনেক খরচ হবে, সেই টাকা কোথায়? তানিয়া বলল, আমরা সিম্পল বিয়ে করব, বেশি খরচ করব না। কিন্তু তানিয়ার পরিবার বড্ড বিয়ে যায়, অনেক আত্মীয় স্বজন আছে। রাকিব টেনশনে ছিল। তখন মানিক স্যার তাকে ডাকলেন। স্যার বললেন, রাকিব, আমি শুনেছি তোমার বিয়ে হবে, আমি তোমাকে একটা উপহার দিতে চাই। স্যার একটা খাম দিলেন। খামে ছিল 50,000 টাকা। রাকিবের চোখ বড় হয়ে গেল। স্যার, এটা আমি নিতে পারবো না, এটা উপহার, তুমি আমার ছাত্রের মতো, তুমি অবশ্যই নেবে। স্যার জোর করলেন। রাকিব স্যারকে জড়িয়ে ধরল। স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, তুমি ভালো থাকো, এটাই চাই। এদিকে রাকিবের ভাগ্য ঘুরতে শুরু করল। একদিন এনজিওর ডিরেক্টর রাকিবকে ডাকলেন। বললেন, রাকিব, তোমার কাজ আমরা খুব পছন্দ করেছি, আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করছি, তুমি প্রজেক্ট ম্যানেজার হবে, বেতন হবে 35,000 টাকা। রাকিব বিশ্বাস করতে পারল না। 35,000 টাকা? এত টাকা কখনো কল্পনাও করেনি। স্যার সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ, তুমি যোগ্য, তুমি পারবে, ডিরেক্টর বললেন। রাকিব সাথে সাথে তানিয়াকে ফোন করল। তানিয়া খুশিতে চিৎকার করল। সেই সন্ধ্যায় রাকিব মাকে ফোন করল, সব বলল। মা কাঁদতে লাগল, খুশির কান্না। ভাই, আল্লাহ তোমার ভালো করেছে। তুমি অনেক কষ্ট করেছ, ক্ষীমা বলল। মা,
এখন আমরা ভালো থাকব। মিথিলার পড়াশোনা ভালো হবে। তুমি সুস্থ থাকবে গুল। বিয়ের দিন এলো। সিম্পল কিন্তু সুন্দর বিয়ে। গ্রাম থেকে মা আর মিথিলা এসেছে। রাকিবের বন্ধুরা এসেছে। এমজিও অফিসের সবাই এসেছে। তানিয়া দেখতে খুব সুন্দর লাগছিল, লাল শাড়িতে। রাকিব পাঞ্জাবি পরেছে। বিয়ে হলো। সবাই দোয়া করল, আশীর্বাদ করল। রাকিব আর তানিয়া নতুন জীবন শুরু করল। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পক্ষে। বিয়ের পর রাকিব আর তানিয়া জেলা শহরে একটা বড় ফ্ল্যাট ভাড়া নিল, 2 বেডরুমের। তারা ঠিক করে মা আর মিথিলাকে নিয়ে আসবে। মা প্রথমে রাজি হল না, বলল তোমরা নতুন বিয়ে করেছ, আমরা গেলে তোমাদের সমস্যা হবে। কিন্তু তানিয়া নিজে গ্রামে গেল। মাকে বলল, মা, আপনি আমার মা, আপনি না থাকলে আমার সংসার অসম্পূর্ণ। মা তানিয়াকে জড়িয়ে ধরল। মা, তুমি খুব ভালো। মা আর মিথিলা জেলা শহরে চলে এলো। এখন তারা সবাই একসাথে থাকে। মিথিলা ঢাকায় কোচিং করছে। সে খুব মন দিয়ে পড়ছে। তার লক্ষ্য মেডিকেল কলেজে চান্স পাওয়া। রাকিব নতুন প্রজেক্টে কাজ শুরু করেছে। প্রজেক্টটা খুব বড়। 15টা গ্রামে কাজ করতে হবে। স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, নারী উন্নয়ন, সব ধরনের কাজ। রাকিব খুব ব্যস্ত হয়ে গেল। সকাল থেকে রাত পর্যন্ত কাজ, কিন্তু সে খুশি, কারণ সে মানুষের উপকার করছে। তানিয়াও কাজ করছে, সেও একটা প্রজেক্টে আছে। তাদের দুজনের মিলে এখন বেতন 55,000 টাকা। এত টাকা রাকিব কখনো কল্পনা করেনি। এখন তারা স্বাচ্ছন্দ্যে আছে। মায়ের ভালো চিকিৎসা হচ্ছে, মিথিলার পড়াশোনা ভালো হচ্ছে। রাকিব কিছু টাকা সেভিংসও করছে। একদিন রাকিব তানিয়াকে বলল, তুমি জানো, আমার স্বপ্ন ছিল একটা স্কুল করা। হ্যাঁ, মনে আছে। তুমি এখনও সেই স্বপ্ন দেখো? তানিয়া জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি ভাবছি আমরা যদি কিছু টাকা সেভ করি তাহলে হয়তো একদিন একটা ছোট্ট স্কুল খুলতে পারব। তানিয়া হাসল। চলো, আমরা একসাথে এই স্বপ্ন পূরণ করব। দুজনে মিলে প্ল্যান করতে লাগল, কিভাবে টাকা জমাবে, কোথায় স্কুল খুলবে, কিভাবে চালাবে। 1 বছর পর মিথিলা মেডিকেল ভর্তি পরীক্ষা দিল। রেজাল্ট আসল, সে চান্স পেয়েছে সরকারি মেডিকেল কলেজে। পুরো পরিবার খুশিতে আত্মহারা। মা কাঁদল, রাকিব মিথিলাকে জড়িয়ে ধরল। তানিয়া মিষ্টি বিতরণ করল। ভাইয়া, এটা তোমার জন্য, তুমি আমার জন্য সব ত্যাগ করেছ। মিথিলা কাঁদতে কাঁদতে বলল, না রে, এটা তোর নিজের যোগ্যতা, তুই মন দিয়ে পড়েছিস। রাকিব বলল। সেই রাতে রাকিব ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। তার মনে পড়ল বাবার কথা। বাবা বেঁচে থাকলে কত খুশি হতেন। তানিয়া এসে পাশে দাঁড়ালো। কি ভাবছ? বাবার কথা ভাবছি, সেই গরিব দিনগুলোর কথা ভাবছি। আজ আমরা এত দূর এসেছি। আর এটা শুধু শুরু, আমাদের আরও অনেক পথ যেতে হবে, তানিয়া বলল। 10ম অধ্যায়, চূড়ান্ত স্বপ্ন। 3 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার, বেতন 5,000 টাকা। তানিয়া প্রজেক্ট কোঅর্ডিনেটর, বেতন 4,000 টাকা। মিথিলা এখন মেডিকেল কলেজের 3য় বর্ষে, সে খুব ভালো পড়ছে। তার লক্ষ্য একজন ভালো ডাক্তার হওয়া এবং গ্রামের মানুষের সেবা করা। মা এখন সুস্থ, তার মুখে হাসি ফিরে এসেছে। রাকিব আর তানিয়া এই 3 বছরে প্রায় 10 লক্ষ টাকা সেভ করেছে। এখন তারা ঠিক করেছে স্বপ্নের স্কুল খুলবে। রাকিব গ্রামে গিয়ে একটা জমি কিনল, 2 বিঘা জমি। সেখানে স্কুল করবে। তারা ব্যাংক থেকে লোন নিল, আরও 5 লক্ষ টাকা। মোট 15 লক্ষ টাকা দিয়ে স্কুল তৈরি করা শুরু হলো। মানিক স্যার অনেক সাহায্য করলেন। তিনি স্কুলের ডিজাইন করে দিলেন, শিক্ষক খুঁজে দিলেন। একটা স্কুল সামনে, অনেক বাচ্চা। এটা কি? রাকিব জিজ্ঞেস করল। এটা আমাদের স্কুল। দাদু বলেছে তুমি এই স্কুল বানিয়েছ গো। অনন্যা বলল। রাকিব মেয়ের কপালে চুমু খেল। হ্যাঁ রে, একদিন তুইও বড় হয়ে ভালো কিছু করবি গো। আমি ডাক্তার হব মাসির মতো, তারপর গরিব মানুষদের দেখব, অনন্যা বলল। তানিয়া হাসল।
দেখছ আমাদের পরবর্তী প্রজন্ম স্বপ্ন দেখছে গো। অধ্যায় নতুন, চ্যালেঞ্জ। কিন্তু জীবন কখনো সোজা পথে চলে না। একদিন রাকিব খবর পেল স্কুলের জমি নিয়ে সমস্যা হয়েছে। একজন স্থানীয় রাজনীতিবিদ দাবি করছে জমিটা তার। রাকিব চিন্তায় পড়ে গেল। সে আইনজীবীর সাথে দেখা করল। আইনজীবী বলল, কাগজপত্র দেখাও। রাকিব সব কাগজ দেখায়। আইনজীবী দেখে বলল, তোমার কাগজ ঠিক আছে, কিন্তু ওই লোক ক্ষমতাবান, সে ঝামেলা করবে। গো, তাহলে কি করব? রাকিব জিজ্ঞেস করল। কোর্টে কেস করতে হবে, সময় লাগবে, টাকাও লাগবে। গো। রাকিব বাড়ি ফিরে তানিয়াকে সব বলল। তানিয়া শুনল। তারপর বলল, আমরা লড়ব, আমরা সত্যের পক্ষে আছি। গো। কেস শুরু হল। প্রতি সপ্তাহে কোর্টে যেতে হচ্ছে, আইনজীবীর ফি দিতে হচ্ছে, টাকা খরচ হচ্ছে অনেক। কিন্তু রাকিব হাল ছাড়ল না। সে জানে সে ন্যায়ের পক্ষে। এই সময় গ্রামের মানুষ রাকিবের পাশে দাঁড়াল। তারা একটা কমিটি করল। সবাই মিলে টাকা তুলো রাকিবকে সাহায্য করার জন্য। একদিন গ্রামের চেয়ারম্যান রাকিবের কাছে এসে বলল, রাকিব, তুমি আমাদের গ্রামের গর্ব, তুমি আমাদের বাচ্চাদের শিক্ষিত করছ, আমরা তোমাকে একা ছাড়ব নাই। রাকিব কান্নায় ভেঙে পড়ল। আপনারা আমার পরিবার। ও, মানিক স্যারও সাহায্য করলেন। তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলল। প্রশাসক বিশ্বাসটা দেখলেন। 6 মাস পর কোর্ট রায় দিল রাকিবের পক্ষে। জমি রাকিবেরই। সেই দিন স্কুলে উৎসব হল। সবাই খুশি। বাচ্চারা নাচল, গাইল। রাকিব মাইকে বলল, আজ আমরা জিতেছি, কিন্তু এটা শুধু আমার জয় নয়, এটা আমাদের সবার জয়, সত্যের জয়। 15 অধ্যায়, সম্প্রসারণ। কেস জেতার পর রাকিবের আত্মবিশ্বাস বেড়ে গেল। সে ঠিক করল আরও একটা স্কুল খুলবে পাশের জেলায়। তানিয়া রাজি হল। তারা আবার সেভিংস শুরু করল। এই সময় একটা বড় সুখবর এলো। একটা আন্তর্জাতিক এনজিও তাদের স্কুলের কথা শুনেছে। তারা সাহায্য করতে চায়। এনজিওর একজন প্রতিনিধি এলো আলোর পাঠশালা দেখতে। সে সব দেখল। শিক্ষকদের সাথে কথা বলল, বাচ্চাদের সাথে কথা বলল। তারপর সে রাকিবকে বলল, আমরা আপনার কাজে মুগ্ধ। আমরা আপনাকে 10 লক্ষ টাকা গ্রান্ট দিতে চাই নতুন স্কুলের জন্য। গো। রাকিব বিশ্বাস করতে পারল না। 10 লক্ষ টাকা? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ, আপনি একটা প্রস্তাব লিখে পাঠান, আমরা অনুমোদন করব। রাকিব আর তানিয়া রাত 3 পরিশ্রম করে প্রস্তাব লিখল, পাঠিয়ে দিল। 1 মাস পর অনুমোদন এলো। 10 লক্ষ টাকা। রাকিব পাশের জেলায় জমি কেনা, নতুন স্কুল তৈরি শুরু হলো। এবার আরও বড় স্কুল, আরও ভালো সুবিধা। মিথিলা বলল, ভাইজান, নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিক বানাও। আমি সপ্তাহে একদিন এসে বাচ্চাদের দেখব। গো, চমৎকার আইডিয়া। রাকিব বলল। নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিকও তৈরি হলো। মিথিলা আর তার 2 জন সহকর্মী ডাক্তার সেখানে বিনামূল্যে সেবা দেয়। নতুন স্কুলের নাম দেওয়া হলো আলোর পাঠশালা 2। এখানেও গরিব বাচ্চারা বিনামূল্যে পড়ে। 1 বছরে দ্বিতীয় স্কুলেও 500 বাচ্চা ভর্তি হল। রাকিবের স্বপ্ন আরও বড় হল। সে ভাবল জেলার প্রতিটা গ্রামে একটা করে স্কুল করবে। 14 অধ্যায়, পুরস্কার। 3 বছর পর রাকিব এখন 40 বছরের। তার 5টায় আলোর পাঠশালা আছে 5টা জেলায়। প্রায় 3000 বাচ্চা পড়ছে। 2 শিক্ষক কাজ করছে একদিন। রাকিব একটা ফোন পেল, ঢাকা থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে। আপনি রাকিব হোসেন? ফোনে একজন জিজ্ঞেস করল। জি। আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আপনার নাম জাতীয় শিক্ষা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আপনি গ্রামীণ শিক্ষায় অসামান্য অবদান রেখেছেন। গো। রাকিব স্তব্ধ হয়ে গেল। জাতীয় পুরস্কার? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ, আগামী মাসে ঢাকায় অনুষ্ঠান হবে। মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার দেবেন। কে? রাকিব ফোন রেখে তানিয়াকে জড়িয়ে ধরল। থান, আমরা জাতীয় পুরস্কার পেয়েছি। তানিয়া কাঁদতে লাগল, খুশির কান্না। তুমি পেরেছ,
তুমি সত্যিই পেরেছ। মা খবর শুনে কাঁদল। ভাই, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। গো, মিথিলা বলল, ভাইজা, তুমি আমার হিরো গো। অনন্যা এখন 7 বছর, বলল, বাবা, তুমি সবচেয়ে ভালো বাবা। পুরস্কারের দিন, ঢাকা বঙ্গভবন। রাকিব স্যুট পরেছে, তানিয়া শাড়ি পরেছে। মা, মিথিলা, অনন্যা সবাই গেছে। মানিক স্যারও গেছেন। তিনি রাকিবকে বললেন, আমি গর্বিত তোমার শিক্ষক ছিলাম গো। অনুষ্ঠানে অনেক মানুষ। রাকিবের নাম ডাকা হল। সে মঞ্চে উঠল। প্রধানমন্ত্রী তাকে পুরস্কার দিলেন, একটা ক্রেস্ট, একটা সার্টিফিকেট আর 5 লক্ষ টাকা। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার বাবা রিকশা চালাতেন। আমি গরিব পরিবার থেকে এসেছি, কিন্তু আমি স্বপ্ন দেখতে ছাড়িনি। আজ আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি যে কেউ পারে, যদি সে চেষ্টা করে। গো, পুরো হাততালিতেই মুখরিত হল। এই পুরস্কার শুধু আমার নয়, এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মায়ের, আমার বোন মিথিলার, আমার গুরু মানিক স্যারের, আর আমার সেই সব বাচ্চাদের যারা আলোর পাঠশালায় পড়ছে। গো, আবার হাততালি। অনুষ্ঠান শেষ হল। সবাই বাড়ি ফিরল। সেই রাতে রাকিব বেলকানিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। তার মনে মনে পড়ল সেই দিনের কথা, যখন সে পদ্মা নদীর ধারে বসে ভাবছিল জীবন দিয়ে কি করবে। আজ সেই জীবন কত বদলে গেছে। তানিয়া সে পাশে দাঁড়ালো। কি ভাবছ? ভাবছি আমরা কত দূর এসেছি, আর ভাবছি আমাদের এখনও কত কাজ বাকি। হ্যাঁ, আমাদের স্বপ্ন এখনও শেষ হয়নি। কি? তানিয়া বলল, 5 অধ্যায়, উত্তরাধিকার। আরও 5 বছর কেটে গেল। রাকিবের বয়স এখন, তার 10টাই আলোর পাঠশালা গো। আছে 10টা জেলায়, 6000 বাচ্চা পড়ছে, 4 শিক্ষক কাজ করছে। মিথিলা এখন একজন সফল ডাক্তার। সেই নিজের একটা হাসপাতাল খুলেছে, গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়া। অনন্যা এখন 12 বছর। সে আলোর পাঠশালা থেকেই পড়ছে। সে খুব মেধাবী। তার স্বপ্ন শিক্ষক হওয়া, বাবার মতো। মা এখন অনেক বয়স্ক, কিন্তু সুস্থ। সেই নাতি নাতনিদের নিয়ে সময় কাটায়। হ্যাঁ, রাকিবের এখন 2 সন্তান। অনন্যার পরে একটা ছেলে হয়েছে, নাম অনির্বাণ, বয়স 5 বছর। রাকিব এখন একটা বট শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার কাজের স্বীকৃতি সারা দেশে, বিদেশ থেকেও মানুষ আসে তার স্কুল দেখতে। কিন্তু রাকিব এখনও সেই সাধারণ মানুষই আছে। সে নিজে স্কুলে যায়, বাচ্চাদের পড়ায়, তাদের সাথে খেলে। একদিন একজন সাংবাদিক রাকিবকে ইন্টারভিউ করতে এলো। সে জিজ্ঞেস করল, আপনার সাফল্যের রহস্য কি? রাকিব হেসে বলল, রহস্য বলে কিছু নেই, শুধু 3টে জিনিস, স্বপ্ন, পরিশ্রম আর সততা। গো, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? আরও 20টা স্কুল খুলব, প্রতিটা জেলায়, যাতে কোনো বাচ্চা শিক্ষা থেকে বঞ্চিত না হয়। আপনি কি রাজনীতিতে আসবেন? অনেকে বলছে আপনি দেশের জন্য অনেক করতে পারবেন। রাকিব মাথা না, আমি শিক্ষক থাকতে চাই, রাজনীতি আমার জায়গা নয়। গো, সাংবাদিক আরও অনেক প্রশ্ন করল। রাকিব উত্তর দিল। সেই রাতে টিভিতে ইন্টারভিউ দেখানো হলো, পুরো দেশ দেখল। মানুষ অনুপ্রাণিত হল রাকিবের গল্পে। পরের দিন রাকিবের ফোন বাজতে লাগল। অনেক মানুষ সাহায্য করতে চায়, ডোনেশন দিতে চায়, স্বেচ্ছাসেবক হতে চায়। রাকিব তানিয়াকে বলল, দেখছ, মানুষ ভালো কাজে এগিয়ে আসতে চায়, শুধু সুযোগ দরকার। ও তানিয়া বলল, হ্যাঁ, আর তুমি সেই সুযোগ তৈরি করেছ। শেষ অধ্যায়, জীবনের অর্থ। আরও 10 বছর পরের ঘটনা। রাকিবের বয়স এখন 55। চুলে পাক ধরেছে, কিন্তু চোখে এখনও সেই আগুন। তার এখন 25টা আলোর পাঠশালা আছে, 15,000 বাচ্চা পড়ছে, 1000-এর বেশি শিক্ষক কাজ করছে। মা আর বেঁচে নেই, 3 বছর আগে মারা গেছেন। শান্তিতে তার শেষ ইচ্ছা ছিল রাকিব যেন তার কাজ চালিয়ে যায়। রাকিব সেই ওয়াদা রেখেছে। মিথিলা এখন একজন প্রতিষ্ঠিত ডাক্তার। তার হাসপাতাল জেলার সেরা হাসপাতাল। সে বিয়ে করেছে একজন ইঞ্জিনিয়ারকে। তাদের 2 সন্তান।
অনন্যা এখন ২২ বছর। সে শিক্ষক হয়েছে, আলোর পাঠশালাতেই পড়ায়। সে বাবার উত্তরসূরি। অনির্বাণ এখন ১৫ বছর। সে মেডিকেলে পড়তে চায়, মাসির মতো ডাক্তার হতে চায়। রাকিব এখন অনেক কম সময় অফিসে থাকে, বেশিরভাগ সময় বাচ্চাদের সাথে থাকে। গল্প বলে, গান শেখায়, জীবনের পাঠ দেয়। একদিন একটা বাচ্চা রাকিবকে জিজ্ঞেস করল, স্যার, আপনি এত কিছু করলেন কেন? আপনি তো ব্যবসা করে ধনী হতে পারতেন। রাকিব হাসল, বাবা, টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। আমি যখন দেখি তুমি ভালো রেজাল্ট করেছ, তখন যে আনন্দ পাই সেটা কোনো টাকায় কেনা যায় না। আগে তাহলে জীবনের অর্থ কী স্যার? বাচ্চাটা জিজ্ঞেস করল। রাকিব একটু ভাবল, তারপর বলল, জীবনের অর্থ হল অন্যের জীবনে আলো জ্বালানো। যদি তুমি একজন মানুষকেও সাহায্য করতে পারো, তাহলে তোমার জীবন সার্থক। বাচ্চাটা মাথা নাড়াল, আমিও আপনার মতো হতে চাই স্যার। রাকিব বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিল, তুমি আমার চেয়ে আরও ভালো হবে। সেই সন্ধ্যায় রাকিব আর তানিয়া তাদের বাড়ির ছাদে বসে আছে। সূর্য অস্ত যাচ্ছে, আকাশ লাল খোমলা রঙে রাঙালো। তানিয়া বলল, তুমি জানো, যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখন জানতাম না তুমি এত দূর যাবে। রাকিব হাসল, আমিও জানতাম না, কিন্তু তোমাকে পেয়েছিলাম বলে সম্ভব হয়েছে। না, তুমি পেরেছ, তোমার ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের কারণে। আমি শুধু সাথে ছিলাম। তুমি শুধু সাথে ছিলে না, তুমি আমার শক্তি ছিলে, আমার অনুপ্রেরণা ছিলে। দুজন চুপচাপ বসে রইল। নিচে আলোর পাঠশালাগো দেখা যাচ্ছে, বাচ্চারা খেলছে। রাকিব বলল, জানো তানিয়া, আমি এখন শান্তিতে আছি। আমার মনে হয় আমি আমার জীবন দিয়ে কিছু অর্থবহ করতে পেরেছি। তুমি পেরেছ, তুমি হাজারো জীবন বদলে দিয়েছ। তানিয়া বলল। হঠাৎ অনন্যা এলো, বাবা মা, খাবার তৈরি। রাকিব উঠে দাঁড়ালো, চলো। তিনজন একসাথে নিচে নামল। পরিবার একসাথে বসে খাবার খেল, হাসল, গল্প করল। রাতে শোয়ার আগে রাকিব জানালার আশে দাঁড়িয়ে বাইরে তাকালো। দূরে তারা জ্বলছে। রাকিব মনে মনে ভাবল, জীবন একটা যাত্রা, কখনো কঠিন, কখনো সহজ। কিন্তু যদি তুমি স্বপ্ন দেখো, যদি তুমি পরিশ্রম করো, যদি তুমি সৎ থাকো, তাহলে তুমি অবশ্যই সফল হবে। আর সবচেয়ে বড় সফলতা হলো যখন তুমি অন্যের জীবনে আলো জ্বালাতে পারো। রাকিব হাসল, তারপর বিছানায় শুয়ে পড়ল। গভীর ঘুমে তলিয়ে গেল। শান্তির ঘুম, পরিতৃপ্তির ঘুম, কারণ সে জানে তার জীবন সার্থক হয়েছে, তার স্বপ্ন পূরণ হয়েছে, আর এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া।